রাজধানীর আশকোনায় আত্মসমর্পণকারী দুই জঙ্গি 7 দিন করে রিমান্ড মঞ্জুর। 8 জনকে আসামি করে মামলা। জঙ্গিদের আত্মঘাতী প্রবণতায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উদ্বেগ। 5 দিন পর খুলে দেওয়া হলো আশুলিয়ার 55টি বন্ধ পোশাক কারখানা। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান। মালিক সহ সব মহলে স্বস্তি। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অসময়ের বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা। রবি শস্যের জন্য এই বৃষ্টি সহায়ক হবে জানালেন কৃষি কর্মকর্তা। এবং কুড়িগ্রামের দ্বীপচরগুলোতে মাধ্যমিক পর্যায়ের কোনো বিদ্যালয় নেই। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই জনপদে বাল্য বিয়ের শিকার হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফয়সাল মোর্শেদ। রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানা থেকে সংগ্রহ করা আলামতগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছে সিআইডি ক্রাইম সিন। এদিকে এ ঘটনায় আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গি 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে 8 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার সকাল 9:30টার দিকে রাজধানীর দক্ষিণখানে সূর্যবিলায় প্রবেশ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এরপর প্রায় 6 ঘন্টা আলামত সংগ্রহ শেষে বিকেল 3:30টার দিকে বেরিয়ে আসেন তারা। এরপর সিআইডির এএসপি আব্দুল সালাম জানান, জঙ্গি আস্তানা থেকে পাওয়া আলামতগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফায়ার আর্মস পেয়েছি আমরা, আর গুলি পেয়েছি, গুলির খোসা, দুটো পোড়া ল্যাপটপ পোড়া, অনেক টাকা পোড়া ছিল। এই এভিডেন্স গুলো আইওকে হস্তান্তর করেছে এখানে। এদিকে রোববার রাতে দক্ষিণখানে জঙ্গি আস্তানায় জঙ্গি বিরোধী অভিযানের ঘটনায় 8 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। দক্ষিণখান থানার এসআই শাহিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তৃষামণি, জেবুন্নাহার, শাকিরা, আফিফ কাদেরী, মাইনুল ইসলাম, সুমন, সেলিম, ফিরোজকে আসামি করা হয়েছে। এদের মধ্যে 4 জনকে পলাতক দেখানো হয়। এদিকে এই ঘটনায় আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গিকে দুপুরে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিহত কিশোর জঙ্গির শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। দুপুরে ময়নাতদন্ত শেষে এই কথা জানান তিনি। আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে গুলির আঘাতে মারা গেছে। চুল রেখেছি, তার দাঁত এবং থাই মাসল রাখছি, এটা ডিএনএ প্রোফাইলিং এর জন্য। আর কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা ব্লাড, ভিসেরা এবং ইউরিন এগুলি সংগ্রহ করেছি। শুক্রবার মধ্যরাত থেকে দক্ষিণখানের পূর্ব আশকোনায় সূর্যবিলা নামে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযান চলে শনিবার সন্ধ্যা পর্যন্ত। এই ঘটনায় নিহত হয় আত্মঘাতী 2 জঙ্গি, আত্মসমর্পণ করে 4 জন, আর আহত হয় 1 শিশু। অভিযানে ঘটনাস্থল থেকে 19টি গ্রেনেড, 3টি পিস্তল সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেয়া সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো আজ থেকে খুলে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে সকাল থেকে কাজে যোগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা। এদিকে বিজিএমইএ বলছে, বন্ধ কারখানাগুলোতে প্রতিদিন অন্তত 70 থেকে 80 কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে দেশের তৈরি পোশাক খাত। শ্রমিকরা কাজে ফিরতে শুরু করায় আবারও কর্মব্যস্ত চিরচেনা রূপে ফিরেছে আশুলিয়ার পোশাক শিল্প এলাকা। 5 দিন বন্ধ থাকার পর সোমবার সকালে কাজে যোগ দিতে ছুটে আসেন শ্রমিকরা। সুশৃঙ্খল অবস্থায় শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে কাজ করতে দেখা যায় কারখানাগুলোতে। অনেকদিন পরে ফ্যাক্টরি খুলছে, এর জন্য আমরা অনেক খুশি। কাজ ছাড়া খারাপ লাগে, তাছাড়া এরকম আন্দোলন করলে আমাদের সমস্যা, কোম্পানির সমস্যা। খুলে দিছে অফিস, আমরা অনেক ভালোভাবে কাজ করতাম। মালিক পক্ষ বলছে তোমাদের কোনো সমস্যা থাকলে তাহলে আমাকে বলবে। আমরা কাজের জন্য আসছি, আমরা কাজ করতে যাই, তো আমরা চাই না যে আমাদের কোনো বিপদ আপদ হোক। অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনভর আশুলিয়া এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবির উপস্থিতিতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। প্রতিটি কারখানার সামনে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ সদস্য। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রায় 1000 ডিপ্লয়মেন্ট আছে, আমাদের জেলা পুলিশের প্রায় 8-900 মতো ডিপ্লয়মেন্ট আছে, পাশাপাশি র্যাব আছে, বিজিবি আছে 15 প্লাটুন। তো আমাদের কাছে সবকিছু নিয়ন্ত্রণে। যদি কেউ মনে করে যে তাদের প্রতি অন্যায় বা অবিচার করা হয়েছে, তারা যদি আমাদের কাছে দরখাস্ত করে, ভারপ্রাপ্ত কর্মকর্তা আশুলিয়া বরাবর করতে পারবে। আমরা সরাসরি তদন্ত করে দেখব, মালিক পক্ষের সাথে কথা বলবো। আমরা চাইবো না কারোর প্রতি কোনো অবিচার হোক।
কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দিনে ৮০ ভাগেরও বেশি শ্রমিক কাজে যোগ দিয়েছেন। আন্দোলনের কারণে দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় দেশের পোশাক শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। আমাদের লাভ লসের কথা যদি বলেন, সেটার প্রথম লস হইল যে আমাদের ইমেজের একটা ক্ষতি হয়েছে, আরো বড় ক্ষতি হতে পারত। আমাদের প্রোডাকশন লস হিসাবে আমরা মনে করি ডেইলি 70-80 কোটি টাকা করে লস হয়েছে, যাদের যে কদিন প্রোডাকশন হয়নি। কারণ সব ফ্যাক্টরি কিন্তু একরকম ভাবে প্রোডাকশন লস হয়নি। এর ফলে শ্রমিক সংগঠনগুলোরও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করেন শ্রমিক নেতারা। এর মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত হলো নিরীহ শ্রমিকরা, নেতিবাচক প্রভাব ফেলবে। কারণটা হলো সে আন্দোলন ট্রেড ইউনিয়নের জন্য কখনোই আমরা কাম্য মনে করি না। বেতন বাড়ানো সহ বেশ কয়েকটি দাবিতে 19 ডিসেম্বর থেকে আশুলিয়ার 25টি কারখানা বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে 20 ডিসেম্বর 55টি কারখানা বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। তানিন মেহেদি, সময় সংবাদ, আশুলিয়া। বাংলা সময় আরো থাকছে। মাদারীপুরে 2 স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন পরিবারের। 11 জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য। শীতের আমেজ শুরুর সাথে সাথে পৌষের মাঝামাঝিতে বাড়তি যোগ হলো বৃষ্টি। দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে কৃষি কর্মকর্তারা বলছেন শীতের মৌসুমে এমন বৃষ্টিতে জনজীবন কিছুটা ব্যাহত হলেও রবি শস্যের জন্য এটি উপকারী। যদিও বৃষ্টি বেশি হলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিনে ডেস্ক রিপোর্ট। পৌষের মাঝামাঝি সময়ে আকস্মিক বৃষ্টিতে ব্যাহত হচ্ছে কুড়িগ্রামের স্বাভাবিক জনজীবন। সোমবার দুপুর থেকে কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টিপাতে দিনভর সূর্যের দেখাই মেলেনি। জেলা আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস ও 5.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল থেকে কুয়াশা, 12 বা 20 বৃষ্টি, যার ফলে কোনো কাজকর্ম করা যাচ্ছে না। এদিকে ঠাকুরগাঁওয়ে সোমবার সকালে জেলার বিভিন্ন স্থানে 2 দফায় ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কৃষকরা শীতকালীন ফসলের ক্ষতির আশঙ্কা করলেও কৃষি কর্মকর্তারা বলছেন এই বৃষ্টিপাত ফলনে সহায়ক ভূমিকা পালন করবে। বৃষ্টি হইল যদি একটু কম হয় তো গমের জন্য ভালো, আর বেশি হলে আলুর জন্য ক্ষতি। তো এই বৃষ্টিপাতের কারণে আসলে রবি ফসলের জন্য কিন্তু উপকারী হয়, তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। বিশেষ করে সরিষার দানা গঠন ভালো হবে, আলুর জন্য ভালো, এবং গমের উপরি প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিটা খুব ভালো। সোমবার সকাল থেকে পঞ্চগড়ে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বেড়েছে শীত। কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। কুয়াশা এবং কি মাঝারি ধরনের বৃষ্টি পড়তেছে, আমরা বৃষ্টির কারণে কাজকাম করতে পারি না। দোকানপাট খুলে আমরা বসে আছি, কোনো কাজকাম নাই, লোকজন নাই। এছাড়া নীলফামারী ও দিনাজপুর সহ দেশের বেশ কয়েকটি জেলায় শীত ও কুয়াশার মধ্যে হঠাৎ বৃষ্টিপাতের ফলে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। প্রস্তাবিত শিক্ষা আইনে গাইড বা নোট বই প্রকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদন নিতে হবে। এই বিষয়ক নীতিমালা প্রণয়নে সরকারের নেওয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদ ও শিক্ষকরা। দুপুরে সময় সংবাদকে এর প্রতিক্রিয়া জানান তারা। এ সময় আরো বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসবে। সরকারের এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাই, কারণ হচ্ছে এই যে এখন যে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা, এটার জন্য আসলে গাইড বইয়ের আসলে খুব একটা দরকার নাই। কারণ কি, শিক্ষকদের তো এখন ট্রেনিং এরও ব্যবস্থা করা হয়েছে। কারণ আমরা শিক্ষকরা সেই সমস্ত ট্রেনিং নিয়ে বিষয়গুলি সম্পর্কে অনেক বেশি অবগত হয়েই শিক্ষার্থীদের পড়ানোর উপযুক্ত হচ্ছি আমরা। সুতরাং আমরাও চাই না যে আসলে তারা গাইড বইয়ের উপরে নির্ভরশীল হোক। ব্যক্তিগতভাবে কখনোই গাইড বইয়ের পক্ষে না, গাইড বইটায় বাদ দেওয়া হোক, এতে আমরা খুশি এবং আমাদের বাচ্চারা অনেক উপকৃত হবে। আমি তো বলবো আবারও যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন শিক্ষা ব্যবস্থায়, যাতে শিক্ষার যে গুণগত পরিবর্তন আসে, হয়তো এই চিন্তা করেই করেছেন, এবং এখন গুণগত পরিবর্তনের প্রয়োজন। মাদারীপুরে 2 স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় 3 আসামির নাম বাদ দিয়ে অভিযোগপত্র দেয়ায় আদালতে নারাজি আবেদন করেছেন নিহতের পরিবার। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে নিহত স্কুল ছাত্রী সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে এই আবেদন করা হয়। স্বজনদের অভিযোগ, এই ঘটনার অন্যতম আসামি শিপন, রফিকুল ও সালমা বেগমের নাম বাদ দিয়ে সিআইডির তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেছেন। এ কারণে ন্যায় বিচারের জন্য নারাজি আবেদন করেন তারা। পরে বিচারক মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি আমলে নিয়ে মামলার পরবর্তী তারিখ 11 জানুয়ারি ধার্য করেন।
2015 সালের 13ই আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও হ্যাপিকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাদের ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যা করা হয়। আসামিগো মানে শিপন দর্জি, রফিকুল দর্জির তাগো নাম বাদ দেওয়া হয়েছে, শিপন শিকদার তার নাম বাদ দেওয়া হয়েছে। সে এই ধরনের কাজ কিভাবে করে? দুইটা মেয়ে বলে সুইসাইড করছে। মূল হাতে ধরা আসামির চার্জশিটে আমি নারাজি দিয়েছি। বিজ্ঞ আদালত আমাদের নারাজিটা মঞ্জুর করে শুনানির জন্য আগামী 11/1/2017 তারিখে ডেট দিয়েছে। বাংলার সময়ে আরো থাকছে। মেহেরপুরে দিন দিন বাড়ছে আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা। 3 উপজেলার শতভাগ নলকূপে আর্সেনিকের মাত্রা ভয়াবহ। জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ চিকিৎসকদের। কুড়িগ্রামের চরগুলোতে মাধ্যমিক পর্যায়ের কোনো বিদ্যালয় নেই। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই জনপদে শিক্ষার্থীদের অধিকাংশই হচ্ছে বাল্যবিয়ের শিকার। জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে অষ্টম শ্রেণী চালু করার প্রক্রিয়া চলছে। চরবাসীদের জীবনযাত্রা নিয়ে মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের ছবি নিয়ে ধারাবাহিক ডেস্ক রিপোর্টের আজ দেখুন 4র্থ পর্ব। কুড়িগ্রামের দ্বীপচরগুলোর অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা নাজুক। নদী ভাঙনের শিকার হওয়ায় অনেক বিদ্যালয় একাধিকবার স্থানান্তর করতে হয়েছে। পাশাপাশি অবকাঠামো, আসবাবপত্র ও উপকরণ সমস্যায় জর্জরিত। ফলে বিড়ম্বনার মধ্যে শিক্ষার্থীদের লেখাপড়া করতে হয়। সদর উপজেলার চর পার্বতীপুর এবং চর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নাজুক অবস্থার সাক্ষ্য বহন করছে। তারপরও এই বিরূপ পরিবেশে শিক্ষার্থীরা কষ্ট করে প্রাথমিক পর্যায়ের লেখাপড়া শেষ করছে। এরপর মাধ্যমিক বিদ্যালয় না থাকায় থেমে যাচ্ছে তাদের লেখাপড়া। অনেক দূরে থেকে আসা হয়, ভাঙ্গা স্কুল মাটিতে বসে ক্লাস হয়। 5 পাস করার পর আর তো পড়ালেখা নেই, বাড়ি যাবো নিয়ে যায় হাল চাষার লাগে। হাই স্কুল অনেক দূর, 2টি নদী পার হয়ে যেতে হয়। 5 পাস করার পর আর লেখাপড়া করেনি। আমার বাবা বাড়ি ছিলাম, আমার বাবা মা বিয়ে দিছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, মেয়েরা বাল্য বিয়ের শিকার হচ্ছে। আর অভিভাবকদের দাবি, মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার সুযোগ না থাকায় বাধ্য হয়ে মেয়েদের বিয়ে দিচ্ছেন তারা। নদী পারে হাই স্কুল দিতে পারি না, মেয়েদেরকে প্রাইমারি স্কুলে পাস করে বিয়ে শাদী দিতে হয়। আমি এই স্কুলে যোগদান করার পর 3বার স্কুল ভাঙলো। 5 পাস করার পরে মেয়েদের বিয়ে শাদী হয়ে যায়। অনেক দুঃখ পাই যে মেয়েরা হাই স্কুলে লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। চরগুলোতে মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা থাকলে মেয়েদের লেখাপড়া আরো গতিশীল হতো বলে মনে করেন জনপ্রতিনিধি। অল্প বয়সে এই মেয়েদেরকে বাপ মায়েরা বাধ্য হয়ে বাল্য বিবাহ দিতে উদ্যত হয়। হাই স্কুল থাকলে আর এদের লেখাপড়া এরকম মুক্তভাবে পড়তো না। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তা আশ্বাস দেন, চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে অষ্টম শ্রেণী চালু করার জন্য অনুরোধ জানিয়ে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। উচ্চ বিদ্যালয়ের অভাবে তারা লেখাপড়া থেকে ঝরে পড়ছে, তাই সরকার অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু করবেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত। চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে যাতে অষ্টম শ্রেণী খোলা হয় সেজন্য আমরা সরকারকে অনুরোধ করে প্রস্তাবনা পাঠাবো। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের তথ্যানুযায়ী জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1217টি। এর মধ্যে দ্বীপচরগুলোতে রয়েছে 108টি বিদ্যালয়, আর শিক্ষার্থী প্রায় 20,000। সময় সংবাদ, কুড়িগ্রাম। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AKM নুরুন নবীর বিরুদ্ধে আনা দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেনের নেতৃত্বে তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে আসেন। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন বলে জানিয়েছেন রেজিস্ট্রার মোহাম্মদ ইব্রাহিম কবির। তবে তদন্তের বিষয়ে আজ ক্যামেরার সামনে কথা বলেনি তদন্ত কমিটির সদস্যরা। চলতি বছর মার্চ ও জুন মাসে 2 দফায় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে উপাচার্য অধ্যাপক ডক্টর AKM নুরুন নবীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর AKM নুরুন নবী যোগদান করার পর থেকেই ক্যাম্পাস ছেড়ে উনি বেশিরভাগ সময় ঢাকায় থাকেন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সহ গুরুত্বপূর্ণ অনেক পদে তিনি আঁকড়ে আছেন, যে কারণে উনি ঢাকায় থাকার ফলে বিশ্ববিদ্যালয় একরকম অচল হয়ে পড়েছিল। কিছু অভিযোগ আসছে, আমাদের ভিসি মহোদয়ের বিরুদ্ধে কিছু অভিযোগ করছে, সেই অভিযোগগুলো আমরা দেখতে আসছি, তদন্ত করতে আসছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে। ওনারা যেহেতু সকল বিশ্ববিদ্যালয়ের মনিটরিং অথরিটি,
কাজে কেউ যদি কোনো প্রশ্ন উত্থাপন করেন সেটা খতিয়ে দেখবার অধিকার তাদের আছে। মেহেরপুরে দিন দিন বাড়ছে আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা। দীর্ঘদিন ধরে দূষিত পানি পান করার কারণে শরীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ক্ষত। স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার 3 উপজেলার ভোলাডাঙ্গা, আলমপুর ও বেলতলা সহ বিভিন্ন এলাকার প্রায় সব নলকূপের পানিতে রয়েছে ভয়াবহ মাত্রার আর্সেনিক। এতে দিন দিন অসুস্থ হয়ে পড়েছেন তারা। হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ক্ষত। এই অবস্থায় নলকূপগুলো ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাই রান্নার কাজে পুকুর, খালবিলের পানি ব্যবহার করছেন স্থানীয়রা। এই অবস্থায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি রোগীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলার সিভিল সার্জন। আমার শ্বশুর মারা গেছে আর্সেনিক থেকে, আমার শাশুড়ি মারা গেছে, দেবরটা মারা গেছে। আমারও আর্সেনিক কাঁটা মাটা সব বেরিয়েছে হাতে পাই। আমার রোগ 3 বছর থেকে হয়েছে, আগে ওষুধ পেয়েছে, এখন আর পাইনি, তার জন্য রোগ বেরিয়ে যায়। এই মুহূর্তে সরকারিভাবে আমাদের ওষুধ সরবরাহ নাই, এই জন্য আমাদের কর্মীরা পরামর্শ দিলেও তারা হাসপাতালে এসে ডাক্তারের পরামর্শ নিতে চায় না। ময়মনসিংহে এসএসসি পরীক্ষার্থী তন্ময় হত্যা মামলার প্রধান আসামি মেহেদী হাসান সাগর সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে হালুয়াঘাট উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে শহরের সিটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ তন্ময়কে গত 23শে ডিসেম্বর ছুরিকাঘাত করে হত্যা করে সাগর ও তার সহযোগীরা। সিসি ক্যামেরার ছবি দেখে সাগর সহ বাকি আসামিদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা ফরিদ আহমেদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মূল আসামি সাগর সহ মোট আমরা 2 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের আইডেন্টিফাই করেছি, গ্রেপ্তার অভিযান চলছে, তারা হয়তো ধরা পড়ে যাবে। এর সাথে বেশ কয়েকজন আছে যাদের নাম পেয়েছি, যারা একটু বখাটে এবং ডেঞ্জারাস টাইপের, তাদেরকে আমরা এটার আওতায় নিয়ে আসবো। নোয়াখালী ও সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 8 জন। সকালে নোয়াখালীর মাইজদি সুবর্ণচর সড়কে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার 2 যাত্রী নিহত ও 3 জন আহত হন। পরে নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খুরকা বাজারে দুপুরে 2টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়, আহত হন উভয় বাসের 5 যাত্রী। দেখছেন বাংলার সময়। ফেনীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সকালে জয়লস্কর ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি 4 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল ইসলাম জানান, গত 8 মাসে ভারত থেকে আনার পথে ফেনীর সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যের এসব চালান আটক করা হয়। আজ মাদক ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিকরণ অনুষ্ঠান শেষে ফেসিডিল, মদ, বিয়ার ও গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়। সিলেটে সাংবাদিকদের জন্য হাওরের জীবন উন্নয়ন ভাবনায় গণমাধ্যমের অংশগ্রহণ শীর্ষক 2 দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের গবেষণামূলক পত্রিকা মাধ্যম সিলেট প্রেস ক্লাবে এই কর্মশালার আয়োজন করে। সকালে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন। মাধ্যমের তোফায়েল আহমেদের সঞ্চালনায় হাওরের উন্নয়ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন ALRDর নির্বাহী পরিচালক শামসুল হুদা ও সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। এতে সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 30 জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় হাওরের মানুষের জীবন, জীবিকা, সমস্যা, সম্ভাবনা নিয়ে আরও বেশি সংবাদ প্রকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। এবার ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওর নিয়ে একটি বিশেষ রিপোর্ট। হেমন্তের শেষ দিক থেকে দেশি বিদেশি অসংখ্য পাখির কলতানে মুখর হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওর। শীতে যা আরো বেড়েছে। প্রতি বছরের মতোই প্রাকৃতিক খাবারের এই অফুরন্ত ভাণ্ডারে আগমন ঘটেছে বালিহাঁস, পানকৌড়ি, বালিলাঞ্জা সহ বিভিন্ন পাখির। রং বেরঙের এই পাখির কলতানে মুগ্ধ অসংখ্য পর্যটক ও পাখিপ্রেমী।
ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিগন্তজোড়া হাওরের যত দূর চোখ যায় চারদিকে শুধু রং বেরঙের পাখি। নয়নাভিরামী দৃশ্যই বলে দিচ্ছে প্রকৃতিতে এসেছে নতুন ঋতু। আর শীতের শুরুতেই মেদির হাওরে আগমন ঘটেছে বালিহাঁস, বালিলেঞ্জা, পানকৌড়ি সহ দেশ বিদেশের নানা জাতের অতিথি পাখির। স্যাঁতস্যাঁতে কাদা পানিতে ছোট ছোট মাছ আর শামুক সহ নানা ধরনের খাবারের উৎস থাকায় প্রতি বছর ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ জেলার একাংশ নিয়ে গড়ে ওঠা নাসিরনগরের এই মেদির হাওরে বসে পাখিদের মেলা। আর প্রতি বছরই পাখির এই কলকাকলি শুনতে আর মুগ্ধ নয়নে উপভোগ করতে এখানে আগমন ঘটে অসংখ্য পর্যটক ও পাখিপ্রেমী। তবে প্রতিটি সুন্দরের উল্টো পিঠেই যেন রয়েছে অসুন্দরের বিভৎস থাবা। এখানেও যার ব্যতিক্রম নয়। হাওরে মাছ ধরতে আসা জেলেদের পেতে রাখা জাল আর শিকারীদের ফাঁদে পড়ে প্রাণ হারায় অসংখ্য পাখি। এতে করে প্রতি বছরই কমছে পাখিদের আনাগোনা। এখানে বালিহাঁস আছে, লেঞ্জা আসে, অনেক পাখি আসে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে এই পাখিগুলোর যথেষ্ট অবদান আছে। দূর দূরান্ত থেকে এখানে অনেক অতিথিরা আসে পাখি দেখতে। প্রশাসনের কাছে আমাদের আবদার যেন এদের এই শিকারগুলোকে বন্ধ করে। এসব পাখি সুরক্ষায় মাঠ পর্যায়ে কোনো সচেতনতা কার্যক্রম চোখে না পড়লেও জেলা বন ও পরিবেশ বিভাগের দাবি নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। অতিথি পাখিগুলো আসে সেটারও সুরক্ষার জন্য আমরা প্রতিনিয়তই সব জায়গায় সব উপজেলা টিওনো মহোদয়কে জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় পাখি নিধন হচ্ছে কিনা সে ঘুরে বেড়ানো হচ্ছে, দেখা হচ্ছে। তবে জেলার প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বললেন, পাখি রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সামাজিক আন্দোলনের। এটা তো প্রাকৃতিক একটা সৌন্দর্যের বিষয় এবং প্রাকৃতিক একটা ভারসাম্যেরও বিষয়। বন্য পাখি নিধন করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তুলতে হবে যাতে তারা নির্ভয়ে আমাদের এই জলাশয়গুলোতে পাখিগুলা বিচরণ করতে পারে। 2016 জানুয়ারি মাসে বাংলাদেশ বার্ড ক্লাবের সর্বশেষ জরিপ অনুযায়ী হাওর অঞ্চলে 56 প্রজাতির পাখির সন্ধান পাওয়া গেছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে চলছে 3 দিনব্যাপী পথনাট্য উৎসব। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, বিজয় আমার চেতনাকে শানিত করে স্লোগান নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের টাউন হল শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী পথনাট্য উৎসব। আজ উৎসবের দ্বিতীয় দিন, গতকাল ছিল প্রথম দিন। আজ উৎসবের দ্বিতীয় দিনে স্থানীয় নাট্যকার আজহার হাবলুর রচনা এবং আশরাফুল গনি উপনের নির্দেশনায় মঞ্চস্থ হচ্ছে বিদ্রোহী নাট্যগোষ্ঠীর নাটক কূপপক্ষী। এই মুহূর্তে নাটকটি পরিবেশিত হচ্ছে এবং এখানে এই নাটকে ময়মনসিংহের স্থানীয় যে শিল্পীরা আছেন সেই শিল্পীরা অংশগ্রহণ করছেন এবং প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই নাটকটি উপভোগ করার জন্য ইতিমধ্যেই টাউন হল শহীদ মিনারের সামনে এসেছেন এবং তারা একেবারে মন্ত্রমুগ্ধের মতোই সেই নাটকটি উপভোগ করছেন। আজকের এই দ্বিতীয় দিনে এই কূপপক্ষী ছাড়াও আরো 3টি নাটক আরো এখানে মঞ্চস্থ হবে। তো এখন দর্শক চলুন আমরা এই নাটকটির কিছু অংশ দেখে আসি। আমার আপনারা চিনতে পারছেন, আমি সেই কমলা, খিদার জ্বালায় জটার পড়লে তারে কেউ খাওয়া যায় না, শরীরে কাপড় না থাকলে তারে কেউ কাপড় দেয় না, শরীর দেয় আমারে বিটা তারা করতে তারপর শরীরে ট্যাগ কমাইতে করে। আমি নারী মতো মাটির টান চাই না, আপনাকে শহরে ভিক্ষা করতে আসি নাই, আমার দুঃখের কথা শুনাইতে আসি নাই। আমি আইছিলাম আদমের সন্তান হিসাবে আপনার জমিনের মাঝে আমার থাকবার অধিকার আছে কিনা এই একটা কথা জিজ্ঞাসা। কে কে আছেন মানুষ? কে কে আছেন মানুষ? আমার প্রশ্নের উত্তর দিতে তাকে কি সকালে কাজ বন্ধ করে রাখছে? বাবারা চিৎকারে আপনার বিবেকে কিল লাগানো দরজা খোলে না। তো এখন পরিবেশিত হচ্ছে কূপপক্ষী নাটক। এরপরে আরো 3টি নাটক পরিবেশিত হবে। সেটি হচ্ছে শাপলা থিয়েটারের রাক্ষসী, থিয়েটার সংলাপের মদন ডাক্তার রিমান্ডে এবং জাগরণী নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংসদের হারমাদ।
আগামীকাল অনুষ্ঠানের পথনাট্য উৎসবের শেষ দিন, সেদিনও বিকেল 5টা থেকে 4টি নাটক পরিবেশিত হবে। তো এই ছিল আসলে আমার কাছে পথনাট্য উৎসবের সর্বশেষ খবর। ফয়সাল। বিজয় দিবস উপলক্ষে পথনাট্য উৎসব চলছে ময়মনসিংহে, সে ব্যাপারে জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হারুন রশিদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর আশকোনায় আত্মসমর্পণকারী 2 জঙ্গির 7 দিন করে রিমান্ড মঞ্জুর, 8 জনকে আসামি করে মামলা। জঙ্গিদের আত্মঘাতী প্রবণতায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উদ্বেগ। 5 দিন পর খুলে দেওয়া হলো আশুলিয়ার 55টি বন্ধ পোশাক কারখানা। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান, মালিক সহ সব মহলের স্বস্তি। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অসময়ের বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা। রবি শস্যের জন্য এ বৃষ্টি সহায়ক হবে, জানালেন কৃষি কর্মকর্তা। এবং কুড়িগ্রামের দ্বীপচরগুলোতে মাধ্যমিক পর্যায়ের কোনো বিদ্যালয় নেই। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই জনপদে বাল্যবিয়ের শিকার হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SBN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।